ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ধোঁয়াশা, হামলার হুমকি দিয়ে সুর বদল ট্রাম্পের, আলোচনায় অগ্রগতির দাবি, এখনো হয়নি চূড়ান্ত সমঝোতা বলছে তেহরান। এবং যুদ্ধ সহিংসতায় বিশ্বের প্রতি ৭০ জনে একজন জোরপূর্বক বাস্তুচ্যুত ইউএনএইচসিআর এর প্রতিবেদন, মোট শরণার্থীর প্রায় ৭২%ই ৬০টি দেশে। বৈশ্বিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই ফ্রান্সে বসছে G7 শীর্ষ সম্মেলন, গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্য ইউক্রেন সংঘাত, আয়োজন ঘিরে আইন শৃঙ্খলা জোরদার। গাজায় যুদ্ধবন্ধের দ্বিতীয় দফার বৈঠকে অগ্রগতির দাবি হামাসের, আলোচনার মধ্যে উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন, লেবাননে হামলায় স্বাস্থ্যকর্মী সহ নিহত ৬। ইরানের অবিশ্বাস্য প্রতিরোধের আরও একটি রাত দেখল বিশ্ব। এক রাতে মধ্যপ্রাচ্যের অন্তত 18টি মার্কিন ঘাঁটি এবং স্থাপনায় মিসাইলের বন্যা বইয়ে দিল মুজতবা খামেনির অপ্রতিরোধ্য মিসাইল বাহিনী। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে আছড়ে পড়ছে ইরানি ড্রোন আর মিসাইলের পহর। ইরাকের এরবিলেও মার্কিন বাহিনীর ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি মিসাইল। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে বিধ্বংসী আঘাত হেনেছে তেহরান। নৌবহরের প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাথে যুক্ত যোগাযোগ অ্যান্টেনা এবং রাডার সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরানের বিস্ফোরক বোঝাই ড্রোন। যুদ্ধবিরতির আগের চেয়ে ইরানের মিসাইলের লক্ষ্য এখন আরও নির্ভুল এবং শক্তিশালী বলেই মনে হচ্ছে। আমেরিকার তথাকথিত শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও বৃহস্পতিবার রাতে আটকাতে পারেনি ইরানের মিসাইলগুলোকে। হরমুজে আমেরিকার উপস্থিতিকে নরক বানিয়ে ছেড়েছে তেহরান। দুই পক্ষের মধ্যেই চলছে ধুন্ধুমার লড়াই। পারস্য উপসাগরের আকাশ দিয়ে ইরানে প্রবেশ করার সময়ে একটি F-16 জঙ্গি বিমান লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেহরান। ইরানি মিসাইলের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-16 ফাইটার। হরমুজের দুটো জাহাজে ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। হরমুজে এখন সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। ওমান উপসাগরে মার্কিন জাহাজকে লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী মিসাইল ছুড়েছে তেহরান। ইরানের বন্দর আব্বাস সহ ইরানের কয়েকটি শহরে আমেরিকার হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ঝাঁপিয়ে পড়েছে ইরান। ইরাক, কুয়েত, পারস্য উপসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে জ্যামিং সিস্টেম কার্যকর করেছে IRGC। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে, মার্কিন হামলার জবাবে ড্রোন এবং মিসাইল দিয়ে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে তারা। জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল আজরাক ঘাঁটির 4টি স্থাপনায় তারা দূরপাল্লার মিসাইল ছুড়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার ও একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল। তবে জর্ডান বলেছে, আল আজরাক ঘাঁটিতে ছোড়া মিসাইল ভূপাতিত করেছে তারা। সোমবার হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিতের পর মঙ্গলবার রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা মিসাইল এবং ড্রোন হামলা চালায় তেহরান। ইরানে আরো বড় এবং বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও আলোচনা এবং যুদ্ধ বন্ধের স্বার্থে বারবারই নমনীয়তার পরিচয় দিতে বাধ্য হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান আমেরিকা পাল্টাপাল্টি হামলায় বিশ্ব বাজারে বেড়েছে তেলের দর। গাজা ইস্যুতে মিশরের কায়রোয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছে হামাস। তবে আলোচনার মধ্যে উপত্যকায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। দখলদারদের হামলায় নতুন করে আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরে অভিযান পরিচালনার সময় বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ গাজা সিটির আল মাগরাবি জংশনের কাছে একটি বাড়িতে বিমান হামলা চালায় দখলদাররা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরের মাঝামাঝিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 1000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও অন্তত 16,500 ফিলিস্তিনিকে উপত্যকা ছাড়তে দেয়নি ইসরায়েল। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি ঘোষণার পরও রোগীদের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এতে বহু রোগীর চিকিৎসা বিলম্বিত হচ্ছে এবং তাদের জীবন ঝুঁকিতে পড়ছে। মিশরের রাজধানী কায়রোতে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে চলছে বলে জানিয়েছে সংগঠনটি। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বদরান বলেন, ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করা এবং ইসরায়েলের লক্ষ্য ব্যর্থ করাই আলোচনার মূল উদ্দেশ্য। এই আলোচনা যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে অগ্রগতি বয়ে আনতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে পশ্চিম তীর ইস্যুতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয়ের মাধ্যমে গ্রেফতার ও দমন নীতিতে সহযোগিতার অভিযোগ তুলেছে হামাস। সংগঠনটির দাবি, এতে প্রতিরোধ আন্দোলন দুর্বল হচ্ছে এবং রাজনৈতিক বন্দীদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। এরই মধ্যে পশ্চিম তীরের নাবালসের কাছে একটি গাড়ি জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। জেনিনে সামরিক অভিযানের সময় বিস্ফোরক হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানা গেছে। একই সময়ে ফরাসি সাংবাদিক অ্যালিস ব্রুডার্সকে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাজা ও পশ্চিম তীর নিয়ে প্রতিবেদন করতে গিয়ে তাকে বিমানবন্দরে আটকে দেয়া হয় বলে দাবি করেছে সংশ্লিষ্ট গণমাধ্যম। যুদ্ধ, সহিংসতা আর নিপীড়নের কারণে এখনো ঘরছাড়া বিশ্বের প্রায় 11,80,00,000 মানুষ, অর্থাৎ পৃথিবীর প্রতি 70 জনে একজন জোরপূর্বক বাস্তুচ্যুত। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর প্রতিবেদন বলছে, বিশ্বের মোট শরণার্থীর প্রায় 72% মাত্র 60টি দেশের। এদিকে এক দশকের মধ্যে প্রথমবার কিছুটা কমেছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া কিংবা লাতিন আমেরিকা, নানা সংঘাতে জড়িয়ে বিভিন্ন দেশ, যার মূল্য চুকাতে হয় বেসামরিক নাগরিকদের। প্রাণহানির পাশাপাশি প্রতিনিয়ত ঘর ছাড়তে বাধ্য হন তারা। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের তুলনায় বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 4% কমলেও এখনো 11,78,00,000 মানুষ নিজ বাড়িঘর থেকে বিচ্ছিন্ন। এর মধ্যে প্রায় 6,86,00,000 মানুষ নিজ দেশের ভেতরেই বাস্তুচ্যুত। এছাড়া প্রায় 2,85,00,000 শরণার্থী, 90 লাখ আশ্রয় প্রার্থী এবং 7 লাখ ফিলিস্তিনি শরণার্থী আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। বিশ্বের মোট শরণার্থীর প্রায় 72% মাত্র 7টি দেশের। তালিকার শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা, ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, আফগানিস্তান, সুদান ও দক্ষিণ সুদান। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, ইউক্রেনের যুদ্ধ, সুদানের গৃহযুদ্ধ এবং আফগানিস্তানের দীর্ঘস্থায়ী সংকট কোটি কোটি মানুষকে নিজ ভূমি ছেড়ে পালাতে বাধ্য করেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাত নতুন বাস্তুচ্যুতির সংকট তৈরি করেছে। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় দিয়েছে কলম্বিয়া, জার্মানি, তুরস্ক, উগান্ডা, ইরান, চাদ ও পাকিস্তান। UNHCR বলছে, আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন এমন মানুষের প্রায় 65%ই নিজ দেশের প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। ইরান ও পাকিস্তানে অধিকাংশ শরণার্থী আফগান, তুরস্কে সিরীয় এবং কলম্বিয়ায় ভেনেজুয়েলার শরণার্থীদের বেশি দেখা যায়। বাংলাদেশেও 10 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। প্রতিবেদনে একটি ইতিবাচক দিকও উঠে এসেছে। 2025 সালে প্রায় 1,47,00,000 মানুষ নিজ বাড়িতে ফিরেছেন। জাতিসংঘের মতে ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের ঘটনা এটি। কঙ্গো, সুদান, সিরিয়া, আফগানিস্তান, ইউক্রেনে সবচেয়ে বেশি মানুষ ফিরে গেছেন। যদিও সংস্থাটি সতর্ক করে বলছে, অনেকে এখনো সহিংসতা ও অস্থিতিশীলতার মধ্যে ফিরতে বাধ্য হচ্ছেন। এতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সাময়িকভাবে কমলেও বৈশ্বিক সংকট এখনো গভীর এবং অনিশ্চিত। ইরানে হামলা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করে পরিকল্পিত বিমান হামলা স্থগিতের ঘোষণা দেন তিনি। তবে তেহরান বলছে, কোনো চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি। অন্যদিকে ইসরায়েলের দাবি, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ সহ পারমাণবিক অবকাঠামো সীমিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। দুই পক্ষের পরস্পর বিরোধী বক্তব্যে সম্ভাব্য চুক্তি ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে নতুন করে হয়েছে অনিশ্চয়তা। ইরানে বড় ধরনের হামলার হুমকি দিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে সুর বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানে বিমান হামলা ও বোমা হামলার পরিকল্পনা বাতিলের কথা জানান ট্রাম্প। কারণ হিসেবে চলমান আলোচনায় অগ্রগতির বিষয়টি সামনে আনেন। তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। পোস্টে চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই জানানো হবে
হবে বলেও উল্লেখ করা হয়। এর আগে রাতেই ইরানে খুব বড় আকারের হামলা চালানোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। দেশটির খার্ক দ্বীপ সহ গুরুত্বপূর্ণ তেল স্থাপনা দখলের কথাও জানান তিনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, সম্ভাব্য চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসেনি তেহরান। খসড়া চুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে বলেও জানান বাঘেই। একই সঙ্গে প্রস্তাবিত চুক্তির অনেক অংশেই ইরান সম্মতি দিলেও যুক্তরাষ্ট্র বারবার তাদের অবস্থান পরিবর্তন করেছে বলে দাবি করেন তিনি। চুক্তির ক্ষেত্রে তেহরান এখনও তাদের মৌলিক অবস্থানে অনড় রয়েছে বলে স্পষ্ট বার্তা দেন বাঘেই। তবে ইসরায়েল বলছে ভিন্ন কথা। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সম্ভাব্য ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন, যেখানে আলোচ্য সমঝোতায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো, পারমাণবিক স্থাপনা ভেঙে দেয়া, ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধের বিষয়ে ট্রাম্প আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেন, নতুন করে হামলা পাল্টা হামলা শুরু হলে সংঘাত আবারও পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যার প্রভাব পড়বে বিশ্বজুড়েই। একটি শান্তিপূর্ণ, বিস্তৃত ও দীর্ঘস্থায়ী সমঝোতার মাধ্যমে সংকট সমাধানে দুই পক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৈশ্বিক রাজনীতির টলমটল অবস্থাতেই ফ্রান্সে শুরু হয়েছে G7 শীর্ষ সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অংশ নেবেন ইউরোপীয় ইউনিয়ন ও আমন্ত্রিত কয়েকটি দেশের নেতারা। বিশ্ব নেতাদের এই বৈঠকে নিরাপত্তা, জ্বালানি ও আন্তর্জাতিক কূটনীতির পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংঘাত গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতিতে পশ্চিমা নেতাদের ঐক্য ধরে রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামী 15 জুন ফ্রান্সের এভিয়ানে শুরু হতে যাচ্ছে বিশ্বের 7 বৃহৎ অর্থনীতির দেশ নিয়ে গঠিত জোট G7 এর শীর্ষ সম্মেলন। সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি আয়োজনে অংশ নেবে ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কয়েকটি দেশ। সম্মেলন ঘিরে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফ্রান্স। এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং ইউক্রেন সংকট। সম্মেলনে যোগ দিতে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মিশরকেও আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। এতে আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা অগ্রগতি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্মেলনে যোগ দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা অচলাবস্থা থাকায় মস্কোর উপর আরও চাপ বাড়াতে পদক্ষেপ নিতে পারেন ইউরোপীয় নেতারা। একই সঙ্গে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বৃদ্ধি এবং রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা জোরদারের বার্তাও দিতে চায় ইউরোপ। ভূরাজনীতির পাশাপাশি গুরুত্ব পাবে বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা। চীন অতিরিক্ত উৎপাদন করছে বলে দাবি ফ্রান্সের। অন্যদিকে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ভোগ করছে এবং